দক্ষতা যাচাই সিরিজ ক্লাস 3 পিন পয়েন্ট ইরোর। আজকের আলোচনা হবে 20টি কোশ্চেন এবং কোশ্চেনগুলো নেওয়া হয়েছে আপনাদের জন্য এক্সপার্ট ইংলিশ এই বইটা থেকে। আর আমি আছি আপনাদের সাথে আব্দুল আলিম, এক্সপার্ট ইংলিশের রাইটার। আজকের আলোচনার প্রথম দুটি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নই হচ্ছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট অপশন, অর্থাৎ কোন অপশনটা ভুল আছে আমরা এটা খুঁজে বের করব। মমিন ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। 1 নম্বর প্রশ্ন বলছে যে পেন পয়েন্ট ইরোর থেকে দেওয়া 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন, আমরা আজকে সবগুলো প্রশ্নই পেন পয়েন্ট ইরোর। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট অপশন মানে কোন অপশনটা ভুল আছে। অপেক্ষাকৃত এই প্রশ্নগুলো একটু কঠিন হয়ে থাকে, সো আমরা চেষ্টা করি এবং পাশাপাশি ক্লাসটা শেয়ার করি। As verbalizations is the most common form of language, humans make use of many other systems and techniques to express their thoughts and feelings. এই প্রশ্নটায় কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে এই প্রশ্নটাতে? দ্রুত বলতে হবে আমাদেরকে। এবং 2 নাম্বার, the judge of the district courts was not accepted by the plaintiff who went to high court for appeal. ভাবেন, এগুলো একটু ভাবার সময় পাবেন, কারণ না ভাবলে এগুলো পারা যায় না। হামিদুর রহমান বলছেন 9 কোড অফ ট্রান্সলেশন বইটা কি পাবলিশড হয়েছে? 9 কোড অফ ট্রান্সলেশন বইটা হচ্ছে রিভাইজের জন্য আমরা কিছু শিক্ষকের কাছে পাঠিয়েছি। রিভাইজড হয়ে গেলে আমরা এই সপ্তাহের মধ্যে বইটা নিয়ে আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। চয়ন সরকার ইনশাল্লাহ জবের জন্য আর্লি জয়েন করব। হ্যাঁ, জয়েন করেন দ্রুত চয়ন সরকার। আচ্ছা, তাহলে এখানে 1 নম্বর প্রশ্ন কোনটা উত্তর হবে? আমরা একটু এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে সলভ করব তার একটা টেকনিক্স জানতে হবে। টেকনিক্সটা হচ্ছে আর কিছুই না, অনেকগুলো অধ্যায়ের উপরে আপনার ওভারঅল একটা কনসেপ্ট থাকতে হবে। সেই কনসেপ্টকে কীভাবে কাজে লাগাবো এটা বলতে পারি। যেমন ধরেন, অ্যাজ আপনি যখন একটা কনজাংশন পেলেন, আপনি এটার সাথে অর্থের একটা ম্যাচিং খেয়াল রাখার চেষ্টা করবেন। ভার্বালাইজেশন ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এই ভার্বালাইজেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে ভার্বের ব্যবহার সম্পর্কিত বিষয়টা। মোস্ট কমন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ ভাষার একটা মূল বিষয় বা সাধারণ একটা বিষয়। হিউম্যানস আচ্ছা মানব জাতি মেক ইউজ অফ মেনি আদার সিস্টেমস। আচ্ছা, এইখানে বি নাম্বার অপশনটাতেই ভুল আছে। কেন ভুল আছে আমরা সেইটা কিভাবে বুঝবো কিভাবে? দেখেন, এটা বোঝার উপায় হচ্ছে এই যে শূন্যস্থানের পরে একটু খেয়াল করেন রাজীব খান, সিস্টেমস নাউনের সাথে অটোমেটিক একটা এস আছে, রাইট? কিন্তু আদার্স শব্দের সাথে আবারও অটোমেটিক আরেকটা এস আছে। সো আপনি আদার শব্দের সাথে এস যোগ করে প্লুরাল করার কোনো সুযোগ নাই, কারণ আদার শব্দটার মানেই হচ্ছে অন্যান্য। সো এইখানে আমরা আদারের সাথে সরাসরি এস ব্যবহার করতে পারবো না, বিধায় এই অপশনটাই হচ্ছে ভুল। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে মেকের সাথে আপনি ইউজ দিতে পারেন, ইউজটা নাউন অর্থে ব্যবহার হতে পারে, এটা নিয়ে আমাদের টেনশন না। টেনশন হচ্ছে এইখানে মেনি শব্দটা অটোমেটিক প্লুরাল থাকার কারণে সিস্টেমস শব্দটা প্লুরাল আছে, কিন্তু আমি আবার এখানে আদার্সকে প্লুরাল করতে পারি না। এই কারণে আমাদের এই 1 নম্বর প্রশ্নের বি নাম্বার অপশনটাতে ভুল ছিল। দুঃখিত, কেউ কিন্তু উত্তর করতে পারেননি। দক্ষতা যাচাই সিরিজ ক্লাস শেষে আপনাকে গুনতে হবে মোট 15টার মধ্যে আপনি কয়টা পারছেন। তাহলে আপনাকে আমি একটা গ্রেডিং করব যে আপনি যদি এই পার্সেন্ট পারেন তাহলে আপনি জবের জন্য ফিট। ওকে, ইমাম হুসাইন থ্যাংক ইউ, আউটস্ট্যান্ডিং বলেছেন। 2 নম্বর প্রশ্ন, দ্য জাজ অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্ট ওয়াজ নট অ্যাকসেপ্টেড। আচ্ছা, এখন এই প্রশ্নটাতে আমরা কিভাবে বের করব? দেখেন, দ্য জাজ, হ্যাঁ হতে পারে, আর্টিকেল হচ্ছে দি এবং আর্টিকেলের পরে আমরা জানি নাউন বসে, ঠিক আছে এটা নাউন। অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্টের ওয়াজ নট অ্যাকসেপ্টেড প্যাসিভ বুডে আছে, তাহলে এটা কি এখানে হবে কি হবে না? মানে পিন পয়েন্ট ইররের মূল বিষয়টা হলো যা থাকবে সেটা আসলে হবে কি হবে না, আশেপাশের অপশন বা আশেপাশের বিষয়গুলোর সাথে আমাকে মিলাতে হবে। তো অ্যাকসেপ্টেড প্যাসিভ মুডে হতেই পারে, হ্যাঁ, কারণ হচ্ছে বিচার। দ্য জাজ অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্ট ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য প্লেইনটিভ হু ওয়েন্ট টু হাইকোর্ট ফর আপিল। এই যে আপিল শব্দটা হচ্ছে একটা ভার্ব। সো এই ভার্বটা প্রিপোজিশনের পরে একা একা বসবে না। আমরা জানি যে ভার্ব বসে প্রিপোজিশনের পরে যে ভার্বটা থাকে সেই ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। দ্যাটস ওয়াই এখানে ব্যবহার করবে হচ্ছে ফর আপিলিং, তার মানে এখানে আইএনজি যুক্ত করার প্রয়োজন ছিল। সো এই 2 নম্বর প্রশ্নের ভুল হচ্ছে অপশন ডিতে। ক্লিয়ার? এই প্রশ্নটাও কেউ কিন্তু এখনও উত্তর করতে পারেন নাই, খুবই দুঃখের বিষয়। তার মানে আপনারা মনে হয় একটু দুর্বল আছেন নাকি? চেষ্টা করেন, পারবেন। দেখা যাক আপনাদের মধ্যে থেকে কি আসে। এরপর কোশ্চেন নাম্বার 3 এবং 4।
3 এবং 4, 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নটা কোথায় ভুল থাকতে পারে আমরা ইনকারেক্ট প্রশ্নটা খোঁজার চেষ্টা করব কোথায় ভুল থাকতে পারে। ডু ইউ নো দ্য স্টুডেন্টস হু বুকস ওয়ার স্টোলেন, ভালো কথা। হি ওয়ান্টেড টু লেট আস কালেক্টিভ দ্য স্পেসিমেন্স। আচ্ছা, এই দুইটা প্রশ্নে কোথায় ভুল হতে পারে? ইমরান হুসাইন, হামিদুর রহমান, হ্যাঁ উত্তর করেছিলেন আপিলিং। দ্রুত উত্তর করতে হবে, ফার্স্ট। যে যত একজনের একটা উত্তর পেলেই আমরা বিশ্লেষণে চলে যাওয়ার চেষ্টা করব। বলছে ডু ইউ নো, এই যে দেখেন আপনি কিভাবে এগুলো আইডেন্টিফাই করবেন, টিপসটা কি? টিপসটা হলো দেখেন যে অপশনটা আন্ডারলাইন আছে সেই অপশনটা কেন বসেছে সেটা কি ঠিক আছে কিনা, শুধু আপনাকে এই গবেষণাটা করতে হবে যে ওই অপশনটা কি কেন বসেছে এবং ঠিক আছে কিনা, বসবে কিনা এরকম। যেমন হ্যাঁ, প্রশ্নের বাক্যের শেষে ইন্টারোগেটিভ করার জন্য এখানে ডু বসেছে, ডু কি বসার যোগ্য? ইউ এর সাথে অবশ্যই ডু বসে, অতএব এটা ডু বসার যোগ্য, কোনো সমস্যা নাই, আপাতত নাই। টেন্সের দিক থেকে এই সেন্টেন্সে কোনো পাস্ট টেন্সের ব্যবহারের প্রয়োজন নাই, এই জন্য প্রেজেন্ট টেন্স ডু হতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, ডু ইউ নো, নো ভার্বটা বসতে পারে কারণ ডু এর পরে এইখানে আমরা ভার্বের বেস ফর্মই নিব, কারণ আমরা জানি যে এখানে ডু ডাজ ডিড থাকলে সাবজেক্টের পরে ভি1 বসে, বি নাম্বার অপশনও ঠিক। তারপর হচ্ছে দ্য স্টুডেন্ট হু বুকস, এই যে দেখেন এই যে হু এর পরে এই হুটা কি এখানে বসবে কিনা সেটা আপনাকে বুঝতে হবে। তার মানে হু হোমের যে রুলস আমাদেরকে ওটা শিখতে হবে, যদি সেই রুলসটা জানি তাহলে এটা উত্তর করতে পারবো। 3-এর আনসারটা সি হবে। কেন সি হবে হামিদুর রহমান? কারণ হলো এই স্টুডেন্ট ঠিক আছে, এর সাথে আপনি হু অথবা হুম এই দুইটার একটা ব্যবহার করতে পারবেন। পূর্বপদটা আপনি চেঞ্জ করতে পারতেছেন না, পূর্বপদ আমাদের চেঞ্জ করার অ্যাবিলিটি নেই কারণ এটার নিচে তো আন্ডারলাইন নাই। এখন হু হোমের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এর পরে কি আছে, যদি হু এর পরে নর্মালি ভার্ব থাকে তাহলে এখানে হু বসে, আর যখনই এখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে যেমন এখানে আছে বুকস ওয়ার, তখন এখানে ব্যবহার করতে হয় হুম। এই কারণ হচ্ছে এখানে তখন অবজেক্টিভ ফর্মের প্রয়োজন হয়, অবজেক্টিভ ফর্ম। হু হলো সাবজেক্টিভ ফর্ম আর হুম হলো অবজেক্টিভ ফর্ম। সো এখানে ভুলটা ছিল 3 নাম্বারে, হু হবে না, হবে হচ্ছে হুম। ক্লিয়ার? এখানে হুইচ হবে না কিন্তু হুম হবে, কারণ পূর্বপদ যেহেতু ব্যক্তির সাথে মিল রেখে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। তো ব্যক্তির সাথে মিল রেখে দুইটা রিলেটিভ প্রোনাউন বসে, একটা হলো হু আর একটা হলো হুম। তাহলে হু হুমের পার্থক্যটা কি? যখন এরপরে সাবজেক্ট ভার্ব পাওয়া যায় তখন বসাই হুম, যদি সরাসরি ভার্ব পাওয়া যেত তাহলে আমরা দিতাম হু। যেহেতু এখানে বুকস এটাতে একটা সাবজেক্ট আর ভার্ব হচ্ছে ওয়ার, অতএব আমরা নিব হচ্ছে হুম। ক্লিয়ার? তাহলে আমাদের হুমের স্ট্রাকচারটা হচ্ছে হুম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই স্ট্রাকচারটা মনে রাখলেই হবে। ভুল ছিল হচ্ছে 3 নাম্বারে, 3-এর ভুল ছিল 3-এ সি নাম্বার। এরপর 4 নাম্বারটা কি উত্তর করছেন দেখি। 4 আমরা একটু ক্লাসটা শেয়ার করতে পারি, যাদের প্রয়োজন ফিল মনে হয় যে না এটা শেয়ার করলে আপনাদেরও কাজে লাগবে, একটু শেয়ার করতে পারেন। হি ওয়ান্টেড টু লেট আস কালেক্টিভ দ্য স্পেসিমেন্স। হি ওয়ান্টেড টু লেট আস, হি ওয়ান্টেড সে চেয়েছিল, টু লেট আস আমাদেরকে কি কালেক্টিভ দ্য স্পেসিমেন। এখন এইখানে কোনটা উত্তর হবে? ব্যাস আমরা একটু অপশনগুলোর দিকে টেস্ট করি যে কেন বসেছে, বসবে কিনা। হি ওয়ান্টেড কেন বসেছে? সাবজেক্ট এরপরে পাস্ট টেন্স বসতেই পারে। কেন বসেছে সেটা এটা পাস্ট টেন্স আকারে বসেছে, কিন্তু কেন বসেছে এটার কোনো যুক্তিকতা লাগবে না কারণ এই সেন্টেন্সে কঠিন কিছু না যে কেন বসেছে। এখন ঠিক কিনা বুঝতে হলে অন্যদিকে যেতে হবে। লেটের পরে আছে আস, কোনো সমস্যা নাই, লেট হচ্ছে মেইন ভার্ব, এরপরে ব্যবহার করতে হয় অবজেক্টিভ ফর্ম, আমরা এখানে অবজেক্টিভ ফর্ম পাচ্ছি। কালেকটিভ হবে কিনা সেইটার জন্য আপনাকে এই লেটের একটা এক্সট্রা রুলস জানতে হবে। আমি একটু রুলসটা লিখে দিচ্ছি, আপনারা টুকে নিতে পারেন। একই সাথে আমি দুইটা রুলস নিয়ে কথা বলছি। লেট অথবা মেক যদি কোথাও থাকে পজিটিভ ভার্ব হিসাবে, এরপরে কোনো একটা অবজেক্ট পেয়ে থাকেন, তারপরে আমাদেরকে ব্যবহার করতে হয় হচ্ছে ভি1, তারপরে ব্যবহার করতে হয় ভি1। লেট মেক এরপরে অবজেক্ট, এরপরে ভি1। তো দেখেন লেটের পরে অবজেক্ট আছে আস, এখন আমার ব্যবহার করতে হবে ভার্বের বেস ফর্ম, কিন্তু দুঃখের বিষয় এখানে আছে অ্যাডজেটিভ। তা আমাদেরকে এখানে অ্যাডজেটিভের জায়গা নাকি ভি1 এর জায়গা? ভার্ব 1, কিন্তু এখানে কালেকটিভ হবে না, এই জন্য হবে কালেক্ট। তার মানে এই আইভিই না হওয়াটাই হলো যৌক্তিক ছিল। অতএব 4 নম্বরের ভুল অপশন হচ্ছে সি।
4-এর ভুল অপশন সি। মমিন ভাই 4-এর অনেকেই ডি বলছেন, নো, 4-এর উত্তরও হচ্ছে সি নাম্বার। কারণ এইটা হচ্ছে পজিটিভ ভার্বের একটা রুলস। আপনারা যদি পজিটিভ ভার্ব অধ্যায়টা পড়ে থাকেন অথবা আমাদের বইতে পড়েন পাবেন, এক্সপার্ট ইংলিশ থেকে পড়েছেন, ভার্ব ওয়ার্ড লাগবে, রাইট হামিদুর রহমান। সো বাক্যটা হচ্ছে হি ওয়ান্টেড টু লেট আস কালেক্ট দ্য স্পেসিমেন্স, মানে সে চেয়েছিল আমাদেরকে অনুমতি দিতে কালেক্ট করতে। কি কালেক্ট করতে? স্পেসিমেন্স, মানে সৌজন্য সংখ্যা বা সৌজন্য বই, ঠিক আছে, বা সৌজন্য কোনো কপি। ওকে, 5 এবং 6 দক্ষতা যাচাই সিরিজের আর দুটি প্রশ্ন, বলেন কি হবে? এই দুটার মধ্যে ভুল কোথায় আছে? ভুল কোথায় আছে? রাজীব খান শেয়ার করেছিলেন, অনেক ধন্যবাদ। যারা শেয়ার করছেন না ঝটপট একটু শেয়ার করে দিতে হবে ভাই। আপনাদের শেয়ারের মাধ্যমেই কিন্তু আমাদের কার্যক্রম অগ্রগতি হবে ইনশাল্লাহ। নাজিম উদ্দিন যুক্ত হয়েছেন, বলেন কি হবে এই দুইটা প্রশ্ন? বলছে এডুকেশন ইজ লো অন দ্য গভর্নমেন্টস লেজিসলেট প্রায়োরিটিস। এডুকেশন ইজ লো অন দ্য গভর্নমেন্টস লেজিসলেট প্রায়োরিটিস। আচ্ছা, সেন্টেন্সটাতে ভুল থাকতে কোথায় পারে? আচ্ছা, এখানে দেখেন আমরা সরি একাই কেন চলে যাচ্ছেন? 5 নাম্বার প্রশ্ন, এখানে একটা জিনিস দেখেন, এডুকেশন সাবজেক্টের পজিশনে বসছে। ওকে, বসতে পারে, কোনো সমস্যা নাই, এখানে ভুল থাকার কোনো সুযোগ আপাতত দেখছি না। ইজ বসছে সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য এখানে এডুকেশন আছে, কোনো সমস্যা নাই। তাতেও লো মানে নিম্নমানের অন দ্য গভর্নমেন্টস লেজিসলেটিভ প্রায়োরিটিস, এইখানে একটা স্ট্রাকচার আপনারা যদি পড়ে থাকেন, স্ট্রাকচারটা মনে রাখতে হবে এরকম, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ এটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি আর্টিকেল থাকে, মাঝখানেরগুলো অ্যাডজেক্টিভ হয়, লাস্টেরটা হয় নাউন, এই একটা স্ট্রাকচার হতে পারে। এই সেই স্ট্রাকচারে এখানে লেজিসলেট ভার্বটা হবে না, এখানে হবে লেজিসলেটিভ। লেজিসলেটিভ প্রায়োরিটিস। প্রায়োরিটিস অপশন ডি নাম্বারে ঠিক আছে, কিন্তু সি নাম্বার অপশনে ভুল আছে, কারণ আমার এখানে লাগবে হলো অ্যাডজেক্টিভ। তো লেজিসলেট এটা হচ্ছে নাউন, এটা খুঁজতে হবে লেজিসলেটিভ, অর্থাৎ এইখান অপশনটাতে আমার হলো ভুল ছিল, সি নাম্বার অপশনটাতে ভুল ছিল। সো সেই হিসাবে এটাই হচ্ছে আপনার আনসার। 6 নম্বর প্রশ্ন, বিফোর টিভি, টিভির সামনে, দ্য কমন ম্যান সেলডম নেভার হ্যাড দ্য অপরচুনিটিস টু সি অ্যান্ড হিয়ার হিজ লিডার্স এক্সপ্রেস দেয়ার ভিউজ। বলতে হবে এটা কি হবে আনসার? অ্যান্সার কি হবে? 6 নম্বর, বিফোর টিভি, টিভির সামনে, দ্য কমন ম্যান সাধারণ লোক, সেলডম নেভার হ্যাড দ্য অপরচুনিটি টু সি and hear his leaders to express their views. Okay, এখানে the common man seldom never, the common man seldom never had the opportunities to see and hear his leaders to express their views. আচ্ছা, আমরা প্রথমেই দেখব এ নাম্বার অপশনে, সেলডম নেভার, এই দুটো দিয়ে একটা অপশন করছে। সো সেলডম নেভার এই দুটো শব্দ কি একসাথে বসতে পারে? প্রথমত আমার মাথায় যদি এইটা থাকে তাহলে উত্তর পেয়ে গেছেন। কি, এই সেলডম শব্দটা নেভারের সাথে কখনো বসতে পারবে না। কিছু শব্দ রয়েছে যারা কখনো একসাথে বসে না, যেমন আমরা যদি শব্দগুলো বলি, যে অনেকগুলো শব্দ আছে, আপনারা এই শব্দগুলো লিখেও নিতে পারেন, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্ক্যারসলি, সেলডম, নেভার, এই যে শব্দগুলো লিখলাম, এই শব্দগুলো নেগেটিভ অ্যাডভার্ব বলা হয় এদেরকে। এই নেগেটিভ অ্যাডভার্বগুলো একটা সেন্টেন্সে কখনো বসবে না একসাথে, আই মিন দুইটা নেগেটিভ অ্যাডভার্ব একটা সেন্টেন্সে বসবে না। এমন কি
সেন্টেন্সে এইগুলোর সাথে আপনি কোনো নো বা নটও ব্যবহার করতে পারবেন না, কারণ এগুলো প্রত্যেকটাই নেগেটিভ। তার মানে এক সংসারে আপনি দুইটা সতীনকে ব্যবহার করতে পারবেন না, একই সেন্টেন্সে দুইটা নেগেটিভ অ্যাডভার্ব ব্যবহার করতে পারবেন না। এতে করে সেন্টেন্সের সৌন্দর্য বা সংসারের শান্তি নষ্ট হয়, কারণ অর্থবহ আর থাকে না। বুঝাতে পারছি? নাজিমউদ্দিন দুইটাই নেগেটিভ, তাই এইটা ভুল 6-এর এ। ওকে, তাহলে 6 নম্বর সবাই বুঝে গেছেন। 6 নম্বর শেষ। চলে যাব পরের দুটি প্রশ্নে, 7 এবং 8। দ্য ফায়ার বিগ্যান ইন দ্য 5th of the hotel, but it soon spread to adjacent floor. কি হবে এখানে উত্তর? 7 এবং 8, 7 নম্বর 8 নম্বর, 7 নম্বর 8 নম্বর চলছে দক্ষতা যাচাই সিরিজের। আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। আমরা দক্ষতা যাচাই করে দেখার চেষ্টা করছি যে আমাদের আসলে কতটুকু জানা আছে এবং কতটুকু না জানা, সেইগুলো জিনিস আমরা চেষ্টা করছি শিখে নেওয়ার জন্য। আমিও কিন্তু আপনাদের সাথে শিখছি, শেখার কোনো বয়স নাই, তাই না? আমি এগুলো বহুবার বইয়ের মধ্যে রিভিশন দিয়ে দিয়ে রেখে দিয়েছি এক্সপার্ট ইংলিশ বইতে, তো এখন সেগুলো আবার বের করে করে আপনাদেরকে পড়াচ্ছি। কেউ যদি এক্সপার্ট ইংলিশের সাথে শুধু ফ্রি ক্লাসগুলো করে যায় 3 মাস, তার ইংরেজির জন্য কোথায়ও দৌড়াতে হবে না, পৃথিবীর কোনো শিক্ষকের কাছে দৌড়াতে হবে না। চাকরি জীবনের জন্য আপনার এটাই যথেষ্ট, ইভেন সারা জীবনেও আপনার এই সাইটগুলোই যথেষ্ট। এনাফ ইনাফ। দ্য ফায়ার বিগান ইন দ্য 5th of the hotel, but it soon spread to adjacent floor. বলছে ফায়ার আগুন শুরু হয়েছিল বিগান ইন দ্য 5th of the hotel, হোটেলের 5 তলাতে। আচ্ছা, বাট ইট সুন স্প্রেড, কিন্তু এটা ছড়িয়ে পড়েছিল দ্য অ্যাডজাসেন্ট ফ্লোর, মানে নিকটের ফ্লোরগুলোতে এটা কি দ্রুত ছড়িয়ে পড়েছিল। সো এখানে আসলে ভুল কোথায় হতে পারে? ভুলের অপশনটা কি বুঝতেছেন সবাই? 7 নাম্বার হচ্ছে অন প্রিপোজিশন ব্যবহৃত হলে সব বাক্যটা ঠিক হবে। কেন? কারণ এইখানে 1 নাম্বার প্রশ্নে, মানে 1 নাম্বার অপশনে ইন দ্য 5th হবে না, অন দ্য 5th, মানে হলো শুরু হয়েছিল কয় তলার উপরে, কোনো একটা নির্দিষ্ট তলার উপরে। কয় তলার উপরে? 5 তলার উপরে। তো এই কারণে আপনার এখানে ইন না ব্যবহার করতে হবে অন দ্য 5th ফ্লোর, অন দ্য 5th মানে 5ম তলায়, তাই না? অফ দ্য হোটেল, হোটেলের 5ম তলাতে আগুনটা শুরু হয়েছিল, কিন্তু এটা শীঘ্রই ছড়িয়ে পড়েছিল কোথায়? এর নিকটস্থ যে সমস্ত ফ্লোরগুলো ছিল। সো এখানে 7 নম্বরে আসলে ভুলটা হলো এ নাম্বারে। আচ্ছা, এখন আসেন সি নাম্বারে একটা ভুল আছে, সেটা হলো এই যে সন আছে, এইটা আসলে সুন হবে। 2টা ভুল আছে এই সেন্টেন্সে, 2টা ভুল আছে, 2টা। 7-এর প্রশ্নে কিন্তু 2টা ভুল আছে। একটা হলো আমি যদি ইনটাকে ব্যবহার নাও করি, এখানে এইটাকে 100% ভুল ধরতে পারি। তাহলে আপনি এক্স্যাক্টলি যদি ভুল খুঁজেন, তাহলে আমরা বলতে পারি যে এই সি নাম্বারটাই সবচেয়ে বেশি ভুল। তো সি নাম্বার না থাকলে আমরা এ নাম্বারকেও ভুল ধরতে পারতাম, কিন্তু এখন এইখানে আমরা এই নাম্বারে বলতে পারি যে 5 তলার মধ্যে শুরু হয়েছিল, সেই সেন্সেও কিন্তু এখানে ইন দেওয়া যাবে, কোনো সমস্যা ক্রিয়েট হচ্ছে না, যেহেতু এখানে এইটা একেবারে মেজর ভুল আছে। ঠিক আছে? সো এইখানে এই প্রশ্নটা সি অথবা এ দুইটাই বলতে পারি, তবে আমরা সিকে প্রাধান্য দিব। 8 নম্বর, দ্য আহমেদস আস্কড আস টু লুক ওভার দেয়ার প্লান্টস while they were away on vacation. away on vacation কি হবে মমিন সাহেব? 8। the Ahmeds asked us to the over asked to look over their plants. look over হবে কিনা এইটা একটা বিষয়। লুকের সাথে যখন আপনারা এরকম গ্রুপ ভার্বের সিচুয়েশন পাবেন, তখন চিন্তা করবেন এইটার সাথে গ্রুপ ভার্বের অ্যাডজাস্টমেন্টটা ঠিক আছে কিনা। লুক ওভার মানে কি? লুক ওভার মানে পরীক্ষা করা। লুক ওভার দেয়ার প্ল্যান্টস হোয়াইল দে ওয়ার অ্যাওয়ে অন ভ্যাকেশন, না এইখানে আসলে লুক ওভার মানে মিলবে কিনা। 8-এর উত্তর এ নাম্বার কিনা, দ্য আহমেদস হবে কিনা। আচ্ছা, আমরা 8 নম্বর প্রশ্নের ব্যাখ্যাটা যেটা বলছে সেটা হচ্ছে আমরা ওখানে দেখাশোনা করা অর্থে এই ওভারের পজিশনটা না ব্যবহার করে এখানে ব্যবহার করতে হবে আফটার।
আচ্ছা, এখন 8 নম্বরে যারা বলতেছেন যে দ্য আহমেদস আস্কড আস, আহমেদ আমাদেরকে বলেছিল, এই কথাটার মানে হলো এই দ্য আহমেদস মানে আপনাকে বুঝতে হবে এটা হলো আহমেদের পরিবার বা আহমেদের বাসার সবাই বলেছিল টু লুক আফটার, দেখাশোনা করতে, দেয়ার প্লান্টস, তাদের গাছগুলো, হোয়াইল দে ওয়ার অ্যাওয়ে অন ভ্যাকেশন, যখন তারা বাইরে থাকবে। এখন এটার প্রমাণ কি যে মিস্টার আহমেদস মানে হলো আহমেদরা, আহমেদরা বলতে আহমেদের পরিবারের বর্গের লোকজন, তারা বলেছিল। এইটা দেখার বোঝার উপায় হলো, দেখেন এই যে মিস্টার আহমেদস আস্কড আস টু লুক ওভার দেয়ার, এই দেয়ার দ্বারা যখন আপনার এই আহমেদকে বোঝানো হচ্ছে, তার মানে এখানে আহমেদ শব্দটা আসলে সিঙ্গুলার না, এইটা আহমেদ শব্দটা একটা এক্সেপশনাল বিষয়। এখানে আহমেদ মানে আহমেদের পরিবার বর্গের কথা বলা হচ্ছে। আরেকটা বিষয় বোঝার উপায়, আহমেদ যে প্লুরাল এই যে সেটা হলো দে, দেখছেন দে প্রোনাউনটা রেফার করতেছে ওই আহমেদরা মানে আহমেদের পরিবার বর্গের লোকজন, ওয়ার অ্যাওয়ে যখন বাইরে থাকবে, অন ভ্যাকেশন ভ্যাকেশনে বাইরে থাকবে, তখন তার বাড়ির সব কিছু দেখার জন্য এই আমাদেরকে কি করেছিল, সে লুক আফটার দেখাশোনা করার জন্য বলেছিল। সো এই প্রশ্নটা অনেকে হয়তো বা এই জায়গাতে ফার্স্ট কলিংয়ে ভুল করে মানে বলবেন এইটা আনসার, কিন্তু এইটা অ্যান্সারটা হবে না, কারণ হচ্ছে এইটার চেয়ে মারাত্মক ভুল হচ্ছে ওই ওভারে, ওটা হবে লুক আফটার। আপনি যদি কোনোভাবে এটাকে মিস্টার আহমেদ করেন, সিঙ্গুলার করেন, তাহলে এই বাক্যের ভুল থেকে যাবে এই দেমে, কিন্তু আপনার তো ক্ষমতা নাই এই দেয়ারকে কোনো চেঞ্জ করার, কারণ দেয়ারের নিচে আন্ডারলাইন নাই। হ্যাঁ, তাহলে আপনি আসলে ওই দেয়ারের সাথে মিল রেখে এই এখানে আহমেদস কথাটা রাখতেই বাধ্য, বুঝতে পারছেন? তার মানে এই হচ্ছে আপনাদের দক্ষতা যাচাই সিরিজের বিশেষ কিছু মজাদার বিষয় আর কি। নেক্সট 9-10, ওকে 9-10 পরের দুটি প্রশ্ন, 9 নাম্বার এবং 10 নাম্বার। 9 নাম্বার বলছে দ্য সোলস অফ দ্য পোলার বেয়ার্স ফিট, এই নাম্বার বলছে আর কভার্ড উইথ ইন ফুর হুইচ প্রোভাইডস স্টেবিলিটি অন শিপারি ফ্রিজ গ্রাউন্ডস। আচ্ছা, কি হতে পারে এখানে উত্তর? 9 এবং 10 ভুলটা কি হতে পারে? 9 নম্বরে বলছে দ্য সোলস অফ দ্য পোলার্স। আচ্ছা, এখানে হলো এখানে একটা মজার বিষয় আছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে এই সেন্টেন্সটাতে বেশ কিছু কমার ইউজেস আছে, সো আমাকে কমার ইউজেসগুলো শিখতে হবে। সেটা কেমন? সেটা হলো দেখেন দ্য সোলস অফ দ্য পোলার বেয়ার্স ফিটস, এখানে সোলসের জন্য এখানে আর দিলাম, তাতে কোনো সমস্যা নাই। কভার্ড উইথ ফুল, এই যে দেখেন এইটা হলো আনকাউন্টেবল নাউন, এইটার সাথে সেন্স খাটিয়ে হুইচের সাথে ব্যবহার করা হয়েছে প্রোভাইডস, কিন্তু এখানে কেন কমা দেওয়া হলো? এর মানে কি? এর মানে হলো এই কমা থাকার মানে হলো হুইসের পরে যেমন একটা ভার্ব বসেছে, আরেকটা কমা দিয়ে বোঝানো হচ্ছে এই ফুর পূর্বপদটার জন্য আরেকটা ভার্ব এখানে আছে, সেই ভার্বটা কি? ফ্রিজ। সো প্যারালাল স্ট্রাকচারে এইটা যদি প্রেজেন্ট টেন্স হয়, এটাও প্রেজেন্ট টেন্স হবে। সো এইটা সাবজেক্ট হিসাবে থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ফ্রিজের এখানে হবে হলো ফ্রিজেস, FREEZES, ফ্রিজেস। 10 নম্বর, when যখন vigorous exercise muscles requires a much greater amount of oxygen than when they are at rest, এইখানটাতে when যখন vigorous exercise muscles requires a much greater amount of oxygen than when they are at rest, 10 নম্বরটা কি হবে? 10, এই প্রশ্নটায় ভুল কোথায় আছে? 10 নম্বর প্রশ্নে ভুলটা কোথায়? 10 নম্বর প্রশ্নের ভুল হচ্ছে, দেখেন এই যে এখানে বলা হচ্ছে ভিগোরাস এক্সারসাইজ দিয়ে কমা দেওয়া আছে। সো এই সেন্টেন্সটাতে এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, মানে একটা সাবজেক্ট ভার্ব নাই, সরাসরি যা আছে এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ। তো যখন কোনো নাউন ফ্রেজ থাকবে তখন আমরা তার সামনে কনজাংশন ব্যবহার করতে পারবো না। সময় বোঝাতে এখানে আমরা একটা প্রিপোজিশন ইউজ করতে পারবো, সেটা হচ্ছে ডিউরিং, তো
তো ডিউরিং ভিগোরাস এক্সারসাইজ মাসেলস রিকোয়ার এ মাচ গ্রেটার অ্যামাউন্ট অফ অক্সিজেন দেন হোয়েন দে আর অ্যাট রেস্ট। বাকিটা ঠিক আছে, কারণ এখানে মাচ গ্রেটার, এই মাস বসতে পারে, অ্যামাউন্ট আছে, তাই আনকাউন্টেবল সেন্স অক্সিজেনের সাথে মিল রেখে, আর হোয়েনের সাথে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে কোনো ভুল নাই। সো এই জায়গাতেই ভুল ছিল, কারণ হচ্ছে আমরা যখন এই সেন্টেন্সে কয়টা ভার্ব পাই, রিকোয়ার একটা ভার্ব পেয়েছি আর একটা ভার্ব পেয়েছি, দুইটা ভার্ব পেয়েছি মানে একটা কনজাংশন লাগে, দুইটা ভার্বের সাথে একটা কনজাংশন। সো 10-এর ভুল হচ্ছে এই বাড়তি কনজাংশনটা নেওয়া যাবে না। সো এখানে এই হোয়েনের জায়গাতে আমরা ব্যবহার করব হচ্ছে ডিউরিং, হোয়েনের জায়গাতে ডিউরিং, হোয়েনের জায়গাতে ব্যবহার করব ডিউরিং। ডিউরিং ভিগোরাস এক্সারসাইজ মাসেলস রিকোয়ার্স এ মাচ গ্রেটার অ্যামাউন্ট অফ অক্সিজেন দেন হোয়েন দে আর অ্যাট রেস্ট। সো 10-এর উত্তরটা হচ্ছে এই ডিউরিং। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। এই 10টা প্রশ্ন আপনাদের জন্য আজকে আমরা এই দক্ষতা সিরিজে রাখছিলাম না, আরও আছে, কিন্তু আমরা আজকে 10টাই আলোচনা করব। এই বাকি 5টা আপনাদের জন্য এই সিরিজে দেব না, আজকে আলোচনা 10টাই থাকবে, বিকজ আপনাদের লাইভে উপস্থিতি একেবারে সীমিত। কোনো সমস্যা নাই, আমাদের উপস্থিতি বেড়ে যাবে শীঘ্রই। আরও জানার জন্য আপনাদেরকে পার্ট করতে হবে এক্সপার্ট ইংলিশ, এই বইটা। সো এই বইটা যদি যার কাছে আছে তারা পড়েন, বিসিএস সামনে, বিসিএসের পরীক্ষার ডেট পড়ে গেছে, সেই অনুযায়ী অধ্যয়ন করতে থাকেন। ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি, এবং আগামীকাল শুক্রবার আমরা বেশ কয়েকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, কিন্তু শনিবার থেকে আমাদের একটা ফিক্সড শিডিউল হবে। আমরা কয়টা করে আপনাদের সাথে লাইভ ক্লাস নিব, কখন নিব, সম্ভবত আমরা শনিবার থেকে রাতে 3টা করে লাইভ ক্লাস চালাবো, এবং সেই 3টা শিডিউল আপনারা পারবেন কিনা রক্ষা করতে, এর জন্য আপনারা হচ্ছে যেটা ভোট করতে পারেন যে আপনারা রাতে আসলে কয়টা লাইভ আপনাদের জন্য করা সম্ভব। যেমন আমরা যদি 7টা একটা করি, রাত 9টা একটা করি, 11টা একটা করি, এটা কি আপনাদের দ্বারা সম্ভব কিনা? হ্যাঁ, আমার কষ্ট হলে আমি ক্লাস নিতে পারবো, আমার জন্য আপনাদের কোনো হেজিটেশন নাই, টেনশন নাই, আমি চেষ্টা করতে পারি। 3টা শিফটে যদি 3টা ক্লাস নেই, ধরেন একটা হলো নিলাম বিসিএস, আরেকটা নিলাম হচ্ছে প্রাইমারি জন্য, আরেকটা নিলাম হচ্ছে আপনার হাই ভোল্টেজ। আচ্ছা, হাই ভোল্টেজটা আমরা কয়টায় রাখতে পারি, আপনারা একটু পরামর্শ দেন। হাই ভোল্টেজের ক্লাসটা আমরা রাত 9টায় রাখতে পারি, 11টার সময় হয়তো আমরা নিবন্ধন নিতে পারি, অথবা এই শিফট না দিয়েও আমরা শিফটটাকে এইভাবে করতে পারি, 7টা, 8টা 30, আর একটা হচ্ছে আপনার 10টা, এইভাবেও 3টা লাইভ নিতে পারি। তো কোন শিডিউলটা আপনাদের জন্য বেস্ট মনে করেন? এই যে আমি যে শিডিউলটা করলাম 8:30, 10টা, আমি বলি 7টা থেকে যদি ধরেন 7টাতে একটা শুরু হচ্ছে, কিছু নাই, সমস্যা নাই, 9টা, 7টা, 9টা, 7, 9, আর হলো 10টা 30। আরেকটা শিডিউল হলো 7, 9, 11, 1.5 ঘন্টা। তো কোন শিডিউলটা আপনাদের জন্য মানানসই? নাকি লাইভ ক্লাস রাতে 3টা রাখবো না 2টা রাখবো? আগে বলেন, এই 3টা করে ক্লাস করবেন নাকি 2টা করে ক্লাস করবেন? 7টা আর হলো 9টা, ব্যাস 2টা করে ক্লাস। তো কয়টা করে ক্লাস নিলে হয়? হাই ভোল্টেজ তো লাস্টের দিন লাস্টে দেন, কারণ ওইটা খুব আকর্ষণীয় ক্লাস, নাজিমউদ্দিন। লাস্টে মানে হলো এই 10টা বা 10:30 অথবা 11টা, 3টা শিফট করা যায়। হাই ভোল্টেজের উপরে 3টা শিফট করা যায়, 10, 10:30 অথবা 11। নামাজের টাইম বিবেচনায় রাখবেন। নামাজের টাইম বিবেচনা এটা আপনাদেরকে ফাঁক করে নিতে হবে। এটা একেবারে জামাত কেন্দ্রিক চিন্তা করলে শিফট মিলানো কঠিন হবে। তো 7টার সময় তো শুরু, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, মানে আমি আপনাদের সাথে যেই কজনে আমার সাথে ফিক্স লাইভ করেন তাদের সাথে আমি কথা বলতেছি। 7টার সময় ধরেন শুরুর লাইভটা নিলাম, 3টা করে যদি করেন, আর 2টা লাইভ করলে 7টায় আর হলো 9টায়। সেই ক্ষেত্রে আমাদের আবার শনি সোম রবি মঙ্গল এরকম ভাগ করতে হবে। ধরেন শনি সোম নিলাম নিবন্ধনের ক্লাস, রবি মঙ্গল নিলাম বিসিএস এর ক্লাস, আর হাই ভোল্টেজ প্রতিদিন একটা টাইমে ফিক্স চলবে। সো আমি যদি মনে করি হাই ভোল্টেজের একটা ফিক্সড টাইম আপনারা করেন, তাহলে বাকিটা আমি বসাতে পারবো। সো হাই ভোল্টেজের জন্য আমাকে আপনারা একটা ফিক্সড টাইম বলেন, যে কোন সময়টা আপনাদের সবচেয়ে বেশি পিক আওয়ার হয়ে থাকে। সেটা যদি মনে করেন 7, 9, 8:30, 10, 10:30, 11, কোন টাইমটা আপনাদের জন্য হাই ভোল্টেজের জন্য একটা পারফেক্ট টাইম? কিংবা 10টা, 7টায়, 9টায়,
অথবা 8:30টায়, 10:30টায়, 11টায়, 10টায়, 7টা, 9টা, 10:30টা, এই শিফট এম এ মুমিন। 7, 9, 10:30। হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে নামাজের বিষয়টা একটু বেশি ভালো হয়। 7টা থেকে 9টা, 7, 9, 10:30। ওকে, 3টা শিফট, 7, 9, 10:30। আচ্ছা, এর মধ্যে এখন আসেন যে এই 7, 9, 10:30-এর মধ্যে এখন কোন টাইমে কোনটা হাই ভোল্টেজ কখন? এখন হাই ভোল্টেজ বলেন, ঠিক আছে, 3টা শিফট আমি মানলাম, 7টায়, 9টায়, 10:30টায়। অ্যান্ড 3টা শিফটের মধ্যে হাই ভোল্টেজটা কখন করা যায়? আমরা 7টায় ক্লাস নিলে 7টা থেকে 8টা বা 8টা পর্যন্ত ক্লাস। হাই ভোল্টেজের রাত 10টায় ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, যদি রাতে 10:30টায় নেই, একই তো কথা, 10:15 বা 10:30 শেষে হাই ভোল্টেজ হলো 10:30-এ। ও মানে আপনারা হাই ভোল্টেজ রাতে করবেন, হাই ভোল্টেজ রাতে, ঠিক আছে। তাহলে হাই ভোল্টেজ 10:30, মেলা রাত হয়ে যাচ্ছে নাকি? সম্ভব হলে 10:30কে হাই ভোল্টেজ না করে আমি 7টা, 8:30, 10টা, 10:30কে অনেকের জন্য একটু বেশি রাত হয়ে যায় কিনা? 10:30 মানে হচ্ছে 11:30 পর্যন্ত ক্লাস করতে হবে। আর যদি আমরা এইরকমটা চিন্তা করি, 7, 8:30 মানে 7টা থেকে আমাদের ক্লাস শুরু হলে অথবা 6:30টায় ক্লাস দেওয়া যায় কিনা, মানে মাগরিবের পর। মাগরিব তো 6:30টার মধ্যে শেষ হয় না রে ভাই। 7, 8:30 আর হলো 10টা, 7টা, 8:30, 10টা, 7টায়, 8:30টায়, 10টায়। আমি আপনাদের সাথে আলোচনা করছি, এটা কোনোটাই এমন না যে আপনার যা বলছেন তা ফিক্সড হয়ে যাচ্ছে। আমি এটা আবার আপনাদেরকে হচ্ছে ওই ভোটাভুটিতে দিব, গ্রুপে, আমাদের ফ্রি গ্রুপে দিব। 7টায়, 8:30টায়, 10টায়। যদি 3টা ক্লাস নেই রাতে, আর যদি রাতে 2টা ক্লাস নেই, তাহলে তো কোনো কথাই নেই, 7টায় আর 9টায় ফিক্সড হয়ে যাবে। 2টা ক্লাস নিলে 9টা যদি একেবারে সবার জন্য পিক আওয়ার হয়, তাহলে 9টার সময় হাই ভোল্টেজ নিব, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আমি এগুলো নিয়ে আপনাদের সাথে আরও আলোচনা করব, আমি দিব। আজকে যান, দেখা যাক শনিবার পর্যন্ত কি করা যায়। আল্লাহ হাফেজ।